এটা ছিল আমাদের ট্রান্সফার উইন্ডোর 19 তারিখ। তো আমরা ঠিক তার 18 তারিখেই আমরা একটা আহ্বায়ক কমিটি গঠন করি। এই আহ্বায়ক কমিটি যখন গঠন হয়েছে আমাদের হাতে ছিল একদিন, এবং আমরা যখন টিমটা তখন দাঁড় করাবো তখন আমাদের কল্পনাও ছিল না যে আমরা একটা এখন যে টিমটা দাঁড় হয়েছে সেই রকম কোনো চিন্তা ভাবনাও ছিল না। তবে যখন আমি মানে খোকা ভাই তার ছেলে এবং আরিফ ভাইদেরকে যখন আমি কথা বলতে শুনেছি, আমার কাছে যখন আমরা সবাই মিলে কথা বললাম, তখন কিন্তু ওই রকম প্লেয়ার ছিল না, সবাই কিন্তু অলমোস্ট দল করে ফেলেছে। তো যখন শুনলাম যে শেখ জামাল, শেখ রাসেল, ইভেন আবহানী, চিরাং আবহানী সবাই টিম করবে না, তো এইরকম একটা দোদুল্যমান অবস্থার মধ্যে যখন আমরা পড়লাম, আমরা ওর মধ্যে দিয়েই আমাদের যে লাস্ট ইয়ারের টিম প্লাস আমরা যেই তারুণ্যের প্রতি যে আমাদের একটা ব্রাদার্সের তৈরি হওয়া, সেদিকে আমাদের নজরটা ছিল বেশি, যে আমরা যেহেতু এখন পাচ্ছি না, এই টিমটা নিয়েই ফরেনার ইয়াং প্লেয়ার নিয়ে আমরা একটা টিম করব টিকে থাকার জন্য। তো সেই জায়গা থেকে যখন আমরা দেখলাম যে শেখ জামাল, শেখ রাসেলের প্লেয়াররা আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, তখন আমরা তাদের সাথে কথা বললাম, এবং এটা করতেও তো এইসব একটা ফান্ড দরকার হয়। সেই ফান্ডটা আমরা তৈরি করার জন্য আরিফ ভাই ইনিশিয়েটিভ নিলেন, আমি ফান্ড তৈরি করছি, তুমি প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করো। তো আমরা যখন প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করলাম, অলমোস্ট ন্যাশনাল প্লেয়ার যারা আছে, রহমত মিয়া, আলমগীর মোল্লা, আশরাফুল রানা, পাপ্পু, তো ওদের সাথে যখন আমি কথা বললাম, অলমোস্ট সব কিন্তু দেখা গেল যে ওই একদিনে আফগানি প্লেয়ার যারা আছে বা মোহামেডানের যে খেলা প্লেয়ার, সবাই কিন্তু ওই অতীতের যে এটা সেটার অনুযায়ী কিন্তু সবাই এসে উপস্থিত হয়েছে, যে ভাই আমরা আগে জানলে আগে ব্রাদার্সে খেলতাম। তো আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম, সেই রেস্টুরেন্টে অলমোস্ট সেদিন 30-35 জন প্লেয়ার হয়ে গেল, এবং তারা কিন্তু কন্ট্রাক্টও করে ফেলছে অনেক আগে এরকম। তো আমরা বললাম যে দেখো, এখন তো মানে যারা খেলবে সেই প্লেয়ার তো আমি নিতে পারবো না, কারণ অলরেডি তোমরা সাইন করে ফেলছো। যারা সাইন করে নেই সেখান থেকে আমরা প্লেয়ার নিব। আর যদি প্লেয়াররা না খেলে, কোনো টিম যদি না খেলে, সেক্ষেত্রে আমি অ্যাজ এ এক্স প্লেয়ার আমি চাবো না যে তোমাদের কোনো ক্ষতি হোক বা তোমরা এইরকম অবস্থায় পড়ো, যেটা আমাদের সাথে যারা কমিটির যারা আছে তারা কেউই এটা চায়নি। তো যখন এটা হওয়ার পরে আমরা ওয়েট করতেছিলাম যে চিটাগাং আবাহনী করে কিনা, ঢাকা আবাহনী করে কিনা, দেখলাম যে তারা তো টিম করতেছে। তো ওখান থেকে যখন শেখ জামান, শেখ রাসেলের প্লেয়ার এবং চিটাগাং আবাহনীর কিছু প্লেয়ার সবকে নিয়ে আমরা যখন একটা দল গঠন করলাম, তখন দেখলাম যে অনেক ভালো দল হচ্ছে, যে যারা ইয়াং এবং ন্যাশনাল টিমে এখন কিন্তু কন্টিনিউ করতেছে। কারণ ন্যাশনাল টিমটা কিন্তু এখন হেভিয়ারের সময় কিন্তু আপ ডাউন, প্লেয়াররা যাচ্ছে বার হচ্ছে, একজন কোনো কন্টিনিউশন কিন্তু নাই, বরাবর সবাই কিন্তু খেলছে, কখনো স্কোয়াডে এরকম যাচ্ছে। ওই হিসাব করে আমরা কিন্তু টিমটা এখন গঠন করলাম। এখন ওই টিমের পরেই আমাদের ফরেন প্লেয়ারটা আমরা সংযোজন করছি। যখন সুশান্ত, পাপ্পু এরা যখন সবাই চলে আসছে, তখন তো আমাদের টিমের আর আসলে আমরা দেখলাম যে আমাদের স্ট্রেংথ হয়ে গেছে, যে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই আমরা যাচ্ছি। তো আমি আশাবাদী যে আমাদের যে হ্যান্ডস আছে, আপনি যদি দেখতে পারেন যে এখানে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ছে ব্রাদার্স ক্লাবের জন্য। এই যে একটা স্পিরিট, এই যে আমাদের ইয়াং এই এলাকার ছেলেপেলে, এদেরকে নিয়েই ব্রাদার্সের তৈরি এরকম। তো সেই রকম একটা আমি দেখতে পাচ্ছি যে হয়তো আমাদের সামনে সুদিন আসছে। আচ্ছা, আপনারা যে দলটা যে তৈরি করেছেন সেটা শক্তির জায়গাটা কোথায়, কোনটাকে আপনারা বেশি স্ট্রং জায়গাটা হচ্ছে আমাদের মিডফিল্ডে যেমন আছে হলো রাজু, মোনায়েম রাজু, ইমন বাবু, সোহেল রানা, কৌশিক। এটা হচ্ছে একদম মিডিলের স্ট্রেংথ, যেটা বলতে যে মানে এরা কিন্তু ন্যাশনাল টিমে ঢুকছে বাইরে হচ্ছে এরকম। প্লাস হলো রহমত মিয়া, গোলকিপারে পাপ্পু, আশরাফুল রানা এবং কৌশিক সাথে যে ইসাক গোলকিপার আছে, তার সাথে মনির, যারা একদম পারফর্ম করা প্লেয়ার, তাদের সাথে আমার খালি জয়েন করবে হলো মানে আপনার ফরেনার। উপরে কাউসার রাব্বি, সাইডে সুফিল, লাস্ট ইয়ারে পারফরমেন্স করা, অ্যাসিস্ট ভালো করেছিল, গোলও ভালো করেছিল। একদম আমাদের মানে গতবারের যে মানে একটা জিনিসটা সংশোধন করতে চাই, যখন আপনি আরিফ ভাই বারবার বলতেছিল, তো নিজের কাছে খুব খারাপ লাগে যে আমরা 2বার রেলিগেটেড হয়েছি, আসলে কিন্তু অফিসিয়ালি একবারই রেলিগেটেড। গতবারের রেলিগেটেড কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, কারণ অনুমোদন না হলে সেটাকে অফিসিয়ালি ধরে না। তো এই যেটা হলো যে গতবারের অনুমোদনের আগেই কিন্তু যে 2টা রেলিগেটেড টিম হওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে অন্য 2টি টিম খেলে নাই,
সেক্ষেত্রে আমরা কিন্তু রেলিগেটেড হয়ে অনুমোদন হয়নি, তার আগেই বোর্ড মিটিংয়ে পাস হয়েছে যে আমরা কিন্তু গতবার রেলিগেটেড হইনি। তো একবার আমাদের এই মানে কলঙ্ক অধ্যায় গেছে, সেটার পুনরাবৃত্তি যেন না ঘটে। আমার এখানে অনেক আমার ছোটো ভাইরা আছে, তারা যেন এই ক্লাবের হাল ধরলে আমাদের জন্য আরও ভালো হবে। যেন ইয়ং জেনারেশন যেইভাবে আসতেছে, সমস্ত কিছু দেশের পরিবর্তন করছে, আমার মনে হয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবটাও যেন একটা ইশরাকের হাত ধরে, আরিফের হাত ধরে যেন আমাদের এটা ওই চ্যাম্পিয়ন লেভেলেই থাকে। আপনাদের কোচ কে? আমাদের কোচ হলো গাম্বিয়ান, সে আন্ডার-23 গাম্বিয়ানের ন্যাশনাল টিমের কোচ নিয়েছিলেন। তো ওই উমর সিসেকে আমরা কন্টিনিউ করছি। তার পাশাপাশি আমাদের থাকবে হলো ফয়সাল মাহমুদ, ও লাইসেন্স আছে, ন্যাশনাল প্লেয়ার আপনারা জানেন। তো ফয়সাল মাহমুদও থাকবে আমাদের সাথে। আমাদের জোসেফ নূর একজন প্লেয়ার হিসেবে আছে, সে প্লেয়ার হিসেবে আমরা নিয়েছি, পাশাপাশি তার লাইসেন্স আছে। আমরাও চাবো ওকে কন্টিনিউ করতে। গোলকিপার কোচ হিসাবে নেওয়া হয়েছে আরিফুর রহমান পান্নুকে, যে বিগত দিনে আন্ডার-23 ন্যাশনাল টিমের কোচ ছিল, এখনও আর্মিতেও কোচিং করাচ্ছে এবং মহিলা টিমেরও সে গোলকিপার কোচ ছিল। তো ওকে আমরা আসলে সবাইকে নিয়ে আসতেছি যারা ইয়াং এবং ক্লাবের প্রতি যারা ওন করে ক্লাবকে, তাদেরকে নিয়ে সাথে করে নিয়েই আমরা একটা টিম তৈরি করছি। হয়তো এটাকে আমরা ভবিষ্যতে আরও স্কাউটিংয়ের মাধ্যমে, যেহেতু আমাদের আন্ডার-18 টিমটা করতে হয় প্রফেশনাল লিগে, সেইটার সাথে যুক্ত করে আমাদের ওয়াসিম ভাই আছেন, খন্দকার ওয়াসিম ইকবাল, যিনি এই টোটাল টিমের সাথে থাকবেন। আমার মনে হয় যে সবার একটা কম্বিনেশনে একটা ভালো রেজাল্ট হবে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে এই যে দল বদল নিয়ে যে একটা ঝামেলা শুরু হয়, প্রায় অলমোস্ট সবসময় দেখা যায় যে দল বদলে এইটা হচ্ছে না বা প্লেয়ার পাচ্ছে না, বা দেখা যায় যে এই যে শুরু থেকেই যেটা হয়ে আসছে যে টিম হঠাৎ করে নাম প্রত্যাহার করে ফেলে। তো এই জিনিসটাতে আপনি মানে কোনো পরিবর্তন বা আরেকটু হার্ড স্টেপ যদি নেওয়া যেত, মানে এই ব্যাপারে আপনার কি, যেহেতু আপনি ফেডারেশনের সাথেও আছেন? এটা একটা সত্যি কথা বলেছেন। আমার কথা হলো যে যারা ফুটবলটা খেলে, যে দলগুলো থাকে, আপনি যদি তাদেরকে রেসপেক্ট না করেন সেই দলগুলোকে, তাহলে আপনি এই যে দেখেন আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের দেশের বাস্তবতার মধ্যে হলো ফার্স্ট হলো যে আপনি আমাদের যে কাস্টমস, যেভাবে আমরা চলি, সেই চলাটাকে আজকে মুছে ফেলছে। যেমন গত দিন দল বদলের শেষ দিন ছিল, আমরা কিন্তু এই কাস্টমসে আমাদের যারা বিগত দিনে টিম চালিয়েছে তারা কিন্তু কাস্টমসে আবার তৈরি হয়নি যে আমার দল বদল হবে, দল বল নিয়ে যাব। আমরা ব্রাদার্সের ওনারা রেওয়াজ করেছিল, ঘোড়ার গাড়ি হাতি বিয়াতে নিয়ে আমরা দল বদল করতে গিয়েছিলাম। এখন এই রেওয়াজটা চলে গেছে। আপনি ফিফা তো কখনোই বলে নাই যে তোমার কাস্টমসে তুমি ছেড়ে দাও। তো সে কি করছে, আমাদের এই যে প্রফেশনাল লিগে যতবারই কথা বলি যে প্রফেশনাল ফিফা এফসির গাইডলাইন খালি বলে দেয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের বাস্তবতা থাকতে হবে, ফিফাকে মানবো আমরা, কিন্তু আমাদের বাস্তবতা, আমাদের কালচারকে যদি আমরা সাথে সাথে না নিয়ে যাই, এরকম প্রতিবারই হবে যে আমি করবো না, তুমি করবো না। আর কাউকে মানে কারো নাম হিসাবে, ব্যক্তি নাম হিসাবে কোনোভাবেই ফুটবল ক্লাব দল হতে পারে না। এইটার কারণে কিন্তু আমরা পিছিয়ে গেছি। সাইব স্পোর্টিং ক্লাব, ওনারা আসছে চলে গেছে, ওনাদের যখন ইচ্ছা ওনারা আসছে, ওনারা মনে করছে এটা ড্রয়িং রুমের একটা তাদের অ্যাসেট, তারা করতেছে সেম অ্যাজ লাইক বসুন্ধরা। কিন্তু ব্রাদার্সে আজকে আমি বা অন্য কেউ থাকুক, যদি একটা যেই আসবে, তারা কিন্তু ব্রাদার্স তার পরিক্রমায় কিন্তু তৈরি থাকবে। আপনি কেন আরামবাগের মতন ক্লাবকে হারিয়ে যেতে হবে, কেন মুক্তিযোদ্ধার মতন ক্লাবকে হারিয়ে যেতে হবে? আজকে যদি মুক্তিযোদ্ধা ক্লাবটা থাকতো, কেউ না কেউ তাকে হাতে ধরতো, 40টা প্লেয়ার তো থাকতো, 40টা প্লেয়ার থাকতো। আজকে আপনি নামের উন্নয়ন করতে করতে আজকে চলে গেছে। দেখেন আপনি নাম ছাড়া ঢাকা আবাহনী কিন্তু ঠিকই দাঁড়িয়ে গেছে, যে কোনোভাবে হোক সে কিন্তু দাঁড়িয়েছে। তো আমার মনে হয় যে এগুলোর থেকে আগে তৈরি হতে হবে নিজেকে, এবং প্রতিটা ক্লাবকে রেসপেক্ট দিতে হবে। এবং রেসপেক্টটা আপনি মনে করেন যে ফেডারেশনের যে দায়িত্বে থাকবে, সে দায়িত্ব আমি ফেডারেশনে আছি, তারপর আমার বলতে হচ্ছে যে এই ফেডারেশন চলে আসছে হলো স্টাফ নির্ভর। এই স্টাফ নির্ভর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি একটা ক্লাব অফিসিয়াল যখন আপনার কাছে যাবে, তো সেই কমিটির একটা ডাইরেক্ট মানে চেয়ারম্যান থাকে, ওই চেয়ারম্যানের হাত ধরে তো আপনি আপনার ফর্মগুলো দিয়ে আসতে হবে। আপনি একটা স্টাফের হাতে বা একজনের হাতে দিয়ে আপনি চলে আসবেন, এটাকে কতটুকু আপনি রেসপেক্ট দিচ্ছেন? এই রেসপেক্ট যদি আপনি না শিখেন, তাহলে আপনি কেন করবেন? একটা মানুষ কি চায়? রেসপেক্ট চায়। আপনি ক্লাবগুলোকে নিয়ে বসেন, যা এই সময় এই ক্রান্তিকালে আমি কি করব। এই যে ট্রানজিশন টাইমটা গেল, এই টাইমে আমাদের কি ফেডারেশন কোনো মিটিং করেছে কোনো ক্লাবগুলোর সাথে? কিছুই করে নাই। তো সেইগুলি আপনাদের কাছেও আছে, আপনারা এইগুলি কথা নিয়ে বলেন।
আমার মনে হয় যে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি কি জামাল ভুঁইয়ার সাথে আপনাদের একটা কোনো হতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় এটা হয়ে ওঠে না, কেন এই এটা হয়? আমি বলবো যে যেহেতু প্রতিটা যে ফুটবলটা এখন চলে গেছে প্রফেশনালিজম হয়ে গেছে, তো প্রফেশনালের যে অবস্থা সেটা আমাদের, যেহেতু সে বড় আপ হয়েছে ডেনমার্কে, সেখান থেকে আসার পরে তার যে মেন্টালিটি এটা কিন্তু আমাদের দেশের ছেলেদের সাথে যায় না। তো ওই হিসাবে যখন আমাদের সে কথা বললো যে অ্যাজ এ বাংলাদেশের প্লেয়ার, অ্যাজ আমার সাথে ন্যাশনাল টিমের সে ক্যাপ্টেন্সি করছে, তো কথা বলার পরে আমরা তাকে যে বললো, সে বললো যে ব্রাদার্সে খেলতে ইচ্ছুক। আমাদের অফিসিয়ালও আমরা চাচ্ছিলাম তাকে, তো তাকে বলছিলাম যে আমাদের তোমার যেই জিনিসটা তুমি বলছো সেখান থেকে চলে আসতে হবে, কারণ তোমার এই মেন্টালিটির সাথে আমরা যে প্লেয়ারগুলোকে নিচ্ছি তারাও কিন্তু এই কয়টা বছর কিন্তু প্রফেশনালের একটা পর্যায়ে চলে আসছে, কিন্তু তারা যে স্যাক্রিফাইস করে আসতেছে সেই পর্যায়ে তুমি না আসতে পারো তাহলে কিন্তু আমরা তোমাকে নিতে পারবো না। কিন্তু তুমি ওই অবস্থাটা দেখো, তো ওর যে মেন্টালিটি এবং ওর যে জিনিসগুলো আছে, যে বাইরে লিগেও খেলার তার একটা খেলে আসছে, যেহেতু সে আর্জেন্টিনা লিগও খেলছে, সে ইন্ডিয়া লিগও খেলছে, তো সেখান থেকে সে যখন বললো যে আমার কাছে তো মালয়েশিয়ার ইন্দোনেশিয়া লিগের যেহেতু স্কোপটা আছে, ওয়াই নট, আমি ওখানে ট্রাই করবো। আমি সে ঠিক আছে, তুমি তো সবসময় প্র্যাকটিসে থাকো, সেখানে আছে, তুমি যদি ওখানে করতে পারো তো ভালো, কারণ বাইরের সব প্লেয়াররাই কিন্তু নিজের দেশ ছেড়ে কিন্তু বাইরের লিগগুলোই খেলে বেশি, ঠিক ন্যাশনাল কলের সময় চলে আসে। আমার মনে হয় যে ওর দিক দিয়ে হয়তো প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা এক্সপেকটেশন থাকে, সে এক্সপেকটেশনদের থেকেই সে তার চিন্তাভাবনা থেকে সে একটা করেছে, এবং আমাদের কাছে কিন্তু সে অনেকটাই নেমে আসছিল খেলার জন্য, কিন্তু আমরা আবার এদিক বিবেচনা করতে গেলে আমাদের প্লেয়ারদের সাথে একটা দূরত্ব তৈরি হতো। সেক্ষেত্রে আমি তাদেরকে অফিসিয়ালি আমরা বলছি যে তুমি ওই স্কোপটা যেহেতু তোমার আছে তুমি ওখানে মানে বেসিক্যালি হচ্ছে মানে নেগোশিয়েট ও নামার পরেও একটা পর্যায়ে হয়। আচ্ছা, তারপরে মানে এই রিজন এই দুইটাই ছিল, যে মানে নেগোশিয়েট হচ্ছিল না, আর হচ্ছে ওর মালয়েশিয়া স্কোপ আছে, স্কোপ আছে এখন। হ্যাঁ, যেহেতু 26 তারিখে আসতেছে, 26 তারিখে আসার পরে নেগোশিয়েশন মানে কি, এটা আমাদের এখনকার প্লেয়ার যেরকমভাবে আমরা নিচ্ছি তার জন্য যদি আলাদা কিছু করতে যাই তাহলে অন্য প্লেয়ারের এক্স্যাক্টলি রাইট, একজনের জন্য সবাইকে দিয়ে করা যাবে না, বুঝতে পারছি। তাকেই স্যাক্রিফাইস করা উচিত ছিল, যাতে তার সার্কেল সব প্লেয়াররা সে একটু জায়গায় আসলেই সবাই মিলে খেলা যেতে পারে। কিন্তু আমি এখন আপনাকে প্রাধান্য দেবো আর 10 জনকে প্রাধান্য দেবো না, তাহলে তো হবে না, তাহলে দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। এমনিই আমরা বৈষম্য বিরোধীর মধ্যে আছি, যে যার যখন ইচ্ছা তখনই আন্দোলনে নেমে যায়। একদিনের আন্দোলনে অটো পাস নিয়ে নিল।